গত ক্লাসে আমরা কিন্তু হোম মেনু বার থেকে ক্লিপবোর্ডের আন্ডারে যে কাজগুলো ছিল, যে টুলসগুলো ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ছোট কাজ, কিন্তু এগুলো ওনারা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কিছু না, নতুন অবস্থায় একটু ভয় পাওয়া এটা স্বাভাবিক। হ্যাঁ, তো কাট, কপি আর পেস্ট শিখাইছিলাম, আর পেস্ট স্পেশাল শিখাইছিলাম, আরও কিছু কাজ ছিল ওইগুলো আমি শিখাইছিলাম। তো অবশ্যই ভিডিও করা আছে, হ্যাঁ, ওটা একটু দেখে নেবেন। এরপরও যদি ভিডিও দেখে না পারেন, আমি তো আছি, সবসময় সাপোর্ট করবেন। এখানে আসছেন, আসার পরে ক্লাস করবেন বা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করতে অবস্থায় যদি আপনাদের সাপোর্টের প্রয়োজন হয়, আমাকে কল দিবেন, আমি আছি। আমি শত ব্যস্ততার মাঝে কেউ কল দিলে আমি কিন্তু রিসিভ করি, যদি ওনারটা রিসিভ করতে পারি, কারণ ওই সময় আমি একজনের কলিংয়ে ছিলাম, হোয়াটসঅ্যাপের কলিংয়ে, যার জন্য আমি কি করতে পারিনি, আপনার কলটা রিসিভ করতে পারিনি, সরি। কারণ আমি আরেকটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, যে কারণে, কারণ একটা কল দিলে ওনারটা কেটে যাবো, ওনার সাথে কথা আমার জরুরি ছিল। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা শুরু করব, আমাদের ক্লাস মডিউলটা কোথায়? ফন্ট গ্রুপ থেকে আমরা শুরু করব। ওকে, ফন্ট গ্রুপ থেকে শুরু। এই সমস্ত টুলগুলো এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে লিখেও নিতে পারেন যে শর্টকাট কীভাবে লিখতে হবে, এগুলো চাইলে এখান থেকে দেওয়া আছে, সব কিছু আপনারা লিখে নিতে পারেন। ফন্ট গ্রুপ হচ্ছে, ফন্ট মানে কি, মানে আমরা যে এখানে ফন্টগুলো নিয়ে আসবো, অনেক ধরনের ফন্ট কিন্তু দেওয়া আছে, বুঝতে পারছেন? যেগুলো আমাদের ফন্টগুলো আমাদের ক্লায়েন্টের অথবা যে যার মতো চাচ্ছে তার মতো করে কিন্তু দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার নিজের মতো করে ফন্ট দেবো, ফন্টের নাম আমি চেঞ্জ করবো, মোটেও হবে না, তার মতো করে দিতে হবে। তো 2007 পর্যন্ত একটা ফন্ট অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে কি নিউ টাইম রোম্যান ছিল, যেটা মাত্রাওয়ালা ছিল, বুঝতে পারছেন? ওটা হচ্ছে অ্যাভেলেবেল, সবাই ইউজ করতো, সুন্দর লাগতো। এখন কিন্তু আর ওই ধরনের ফন্ট ব্যবহার করা হয় না, এখন একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস এগুলো খোঁজে। সিম্পল মানে দেখতে একটা সাধারণ, কিন্তু সুন্দর হতে হবে, এইটাই সবাই খোঁজে বর্তমানে। আমি কিছু লেখা নিয়ে আসি এখানে। আমি আগে থেকে একটা ফন্ট সিলেক্ট করি, সেটা হচ্ছে ক্যালিব্রি। এখান থেকে ইকুয়াল দিয়ে র্যান, এটা কিন্তু গত ক্লাস আমি বলে দিছি। হ্যাঁ, ইকুয়াল দিয়ে র্যান দিলে কি হয়, মানে কিছু লেখা আমাকে দিয়ে দেয় যেন আমি দ্রুত কাজ করতে পারি, বুঝতে পারছেন? যেন আমি দ্রুত কাজ করতে পারি। কারণ আমি যদি লিখে টাইপ করি, টাইপ করে যদি প্র্যাকটিস করতে যাই, সেক্ষেত্রে টাইপ করতে করতে আমার সময়টা নষ্ট হয়ে যাবে। এজন্য সময় যেন নষ্ট না হয়, সময়টার জন্য, টাইমটা যেন সেভ থাকে, এজন্য কি করছে কর্পোরেশন কোম্পানি এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছে। জাস্ট আমি এখন এন্টার প্রেস করবো, দেখেন আমার কতটুকু লেখাটা চলে আসছে। এই লেখাটা লিখতে কিন্তু আমার 1 ঘন্টা সময় লাগবে নতুন অবস্থায়, কারো কারো আরও বেশিও লাগতে পারে, বুঝে আসছে? সো এই দেখেন আমি কিন্তু সেকেন্ডের মধ্যে এই লেখাটা নিয়ে আসছি, তো আমার কতটুকু সময় সেভ হয়ে গেল। এই সময়টার মধ্যে আমি কিছু একটা শিখতে পারবো। এখন একটু জুম করে নেই। জুম করার পর আমরা দেখবো, এই যে আমাদের ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি, যেটা ফন্টের নাম দেখাবে কোথায়, এই যে জায়গা শুরু করবে। ফন্টের সাইজটাও কতটুকু আছে সে আমাকে দেখাবে, বুঝে আসছে? এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে, বাই ডিফল্ট কিন্তু 11 থাকে। ফন্টের সাইজ কত থাকে? 11 থাকে। এটা 10 দেওয়া আছে, এটা 11 করে নিলাম। অনেক সময় 10ও থাকে, অনেক সময় 11ও থাকে, কারণ যেটা সেটিংয়ের মাধ্যমে আপনি বসায় রাখবেন ওইটাই বারবার আসবে। আমি যদি সেটিংয়ে 11 দিয়ে রাখি তাহলে 11 আসবে, ক্যালিব্রি বডি আসবে, মানে এই ফন্টের নাম আসবে এটা। আমি যদি এটা দিয়ে রাখি সেক্ষেত্রে এটাই সবসময় আসবে। এখন আপনি আপনার নামগুলো পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটু কাজটা সাজাই। গত ক্লাস আমি বলে দিচ্ছি কীভাবে আপনাদের হোমওয়ার্কগুলো করতে হবে, আজকেও বলে দিচ্ছি হোমওয়ার্ক কীভাবে করতে হবে, প্লাস একসাথে করে নিচ্ছি কীভাবে হোমওয়ার্ক করতে হবে, এগুলোকে সাজাইতে হবে কীভাবে, একসাথে করে নিচ্ছি। হ্যাঁ, আমি যে এখন কাজটা করব সেটা হচ্ছে বোল্ড। কি বোল্ড? বোল্ড করব। এখন যে কাজটা করব ওই কাজটা উপরে লিখে দিতে হবে। আমি তো নিচের কাজটা করবো, এই জন্য আমি উপরে লিখে দিচ্ছি বোল্ড 1, সরি এখানে হবে 1, এখানে 1 হবে, বোল্ড 1। তার মানে আমরা বুঝলাম যে একটা হোমওয়ার্ক
কয়বার করতে হবে? 5 বার করতে হবে। মনে থাকবে? একটা কাজ যদি আপনি বারবার করেন তাহলে এটা ভুলার পসিবিলিটি কম। একটা অঙ্ক যদি আপনি 5 বার কষেন তাহলে এটা আজীবন মনে থাকবে। একটা অঙ্ক একবার কষছেন কিছু থাকবে না, একটু পরে ভুলে যাবেন। অঙ্ক যত কষবেন তত ব্রেন কি হয়? ক্লিয়ার হয়। অঙ্ক আসলে কি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে? কোনো কাজে লাগেনি বলেন? অঙ্ক কাজে লাগে? কি কাজে লাগে? নামটা কাজে লাগে। এটা তো আর ওই যেমন বীজগণিত এগুলো অঙ্ক কাজে লাগেনি। কি করে এগুলা দিয়ে? ব্রেন কি হয়? ওয়াশ হয়, ব্রেন ওয়াশ হয়। কি করে? তো যেই কাজ করব ওই কাজকে সিলেক্ট করতে হবে। কিভাবে? মাউসের লেফট বাটন, এই যে লেফট, এই যে রাইট, বুঝে আসছে? লেফট বাটন চেপে ধরবো, যেদিকে যাব ওইদিকে মাউসটাকে কি করব? হ্যাঁ, এই যে আমি যাব ওইদিকে, এই জন্য এটাকে আমি চাইলে এটাকে দ্রুত সিলেক্ট করতে পারি। কিভাবে? 3টা ক্লিক করে একসাথে। 3টা ক্লিক করছি একসাথে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর যদি 2টা ক্লিক করি একসাথে তাহলে ওই শব্দটা, ওই ওয়ার্ডটা কি হবে? সিলেক্ট হবে। মনে রাখতে হবে। প্যারাগ্রাফ সিলেক্ট করবেন কয়টা ক্লিক করে? 3টা ক্লিক করে। 3টা ক্লিক করে প্যারাগ্রাফ, কারণ এখন তো এটা ফুলে একটা প্যারাগ্রাফ কিন্তু হয়ে গেছে, আর এতটুকু জুড়ে আরেকটা প্যারাগ্রাফ, রাইট? হ্যাঁ, প্যারাগ্রাফ সিলেক্ট করতে হয় 3টা ক্লিক করে, আর ওয়ার্ড সিলেক্ট করতে হয় 2টা ক্লিক করে। বুঝে আসছে? ম্যানুয়ালি ক্লিক করলে এইভাবে করতে হবে। করলাম, এবং বি, এই যে দেখেন বি, এখানে যদি আমি কন্ট্রোল বি প্রেস করি তাহলে বোল্ড হবে। এই যে আমি কন্ট্রোল বি প্রেস করলাম, বোল্ড হয়েছে? বোল্ড হয় নাই। আমাদের এখানে স্টুডেন্ট কিছু পাকনা স্টুডেন্ট আছে, পাকনা স্টুডেন্ট যতই মানা করি মানা শুনবে না। ওই একটা আছে না, যেখানে মানা মানে নিষেধ আছে ওই জায়গায় আরো বেশি যায়। কারণ কি? আরে কি রে মানা করলে লিখা তার মাইন্ডসেট ওই দুটো কি যায়, ওদের কি হয়? আমি যতই মানা করি যে সচরাচর যে কাজগুলো আমরা কন্ট্রোলের সাহায্যে ব্যবহার করি ওই কাজগুলো দিলে আপনি নিজেও কি করতে পারবেন না। আপনি যে এই যে কন্ট্রোল বি প্রেস করতে, এই যে দেখেন একটা অ্যাসাইন সে নিজেই অ্যাপ্লাই করছে, এইটাকে সে নিজে বানাইছে, ইচ্ছাকৃতভাবে বানাইছে সে। আমরা এগুলো শিখাই কিভাবে কন্ট্রোল আপনি নিজে বানাতে পারবেন। কন্ট্রোলের সাহায্যে আপনি নিজে অনেক কিছু কাজ আগে থেকে ফরম্যাটটা সাজায় রাখতে পারবেন, ওইটা সে নিজে বানায় রাখছে। হ্যাঁ, যতই আপনি কন্ট্রোল বি প্রেস করবেন এই ফরম্যাটটা আসবে। এটা তার জন্য তাকে শিখাইছি, এজন্য সে এখানে দিয়েছে। কিন্তু আমার তো এখানে একটা অসুবিধা হয়েছে, যার জন্য আমি এটা প্রবলেম ফেস করতেছি। কিন্তু ওর জন্য কিন্তু এটা প্রবলেম না, তার জন্য এটা অনেক কিছু, কারণ আমি পারছি, এটা আমি পারি। কিন্তু আমি যে বলছি যে সচরাচর যে শর্টকাট মানে সেই কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা যেগুলো কাজ করি ওইগুলো করা যাবে না। এই ফলোটা কিন্তু সেই কমান্ডটা ফলো করতে পারে না, কারণ কন্ট্রোল আই দিয়ে ইটালিক হয়, কন্ট্রোল বি দিয়ে বোল্ড হয়, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট হয়। এগুলো আপনারা মনে রাখবেন এখন থেকে। সচরাচর যেগুলো ব্যবহার করবেন এগুলো দিয়ে কখনো করবেন না, মনে রাখবেন। আচ্ছা, এখন এটাকে কন্ট্রোল বি দিয়ে পাবেন বোল্ড করতে হবে কিভাবে? শিফট কন্ট্রোল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এখানে অটোমেটিক ফরম্যাট একটা দিয়ে দিছে। এই যে কি দিছে, এই যে আমি এখানে সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করি, কন্ট্রোল শিফট বি প্রেস করতে হবে, কারণ অ্যাসাইন করা পূর্বে একটা ফরম্যাট হয়ে আছে। বুঝে আসছে? তাহলে কন্ট্রোল শিফট বি প্রেস করি, বোল্ড হয়ে গেছে কিন্তু, মানে গাঢ় করা, লেখাকে কি করা? গাঢ় করা। আপনারা এটা কিন্তু অরিজিনাল যে বোল্ড করা, এটা কন্ট্রোল বি, কিন্তু এটা কন্ট্রোল কি? বি। আপনারা এটা মনে রাখবেন, কারণ এটা সে আগে বানানোর কারণে এখন সে অন্য একটা মানে কন্ট্রোল দিয়ে দিচ্ছে, শিফট প্রেস করতে হবে। কিন্তু অরিজিনাল কি? কন্ট্রোল বি। এটা শুধু লিখবেন। হ্যাঁ, তো একটা কাজ করলাম, তারপরটা আমি কাজ করব হচ্ছে ইটালিক। জাস্ট ইটালিক কাজ করব। ইটালিক মানে হচ্ছে লেখাকে একটু বাঁকা করা। ইটালিক। তো যাকে কাজ করবো তাকে অবশ্যই কি করতে হবে? সিলেক্ট করতে হবে, এটা বলতে হবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন কন্ট্রোল আই দিয়েও অলরেডি কি করে রাখছে? অ্যাসাইন করে রাখছে, যার জন্য কন্ট্রোল আই প্রেস করলে কি হবে না? ইটালিক হবে না। তো ইটালিক কি করে রাখছে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। কন্ট্রোল আই, ওই সেম
এই ফরম্যাটে বানায় রাখছে, মানে এটাকে বলে ম্যাক্রো। কি ম্যাক্রো? ম্যাক্রো হচ্ছে যা কাজ করবেন, যেই কাজ করবেন, এবং এটা যদি আপনি কোনো কন্ট্রোলের সাহায্যে অ্যাপ্লাই করে রাখেন তাহলে ওই এটাই আসবে বারবার। তো আমরা কি করবো, এখান থেকে অপশন দিয়ে কাজ করি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। বুঝে আসছে? অপশন দিয়ে কাজ করলে কোনো ঝামেলা হবে না। তো ইটালিক করলাম, ইটালিক 1 করলাম। আপনি ইটালিক কবে করবেন? 5 বার করবেন, মনে রাখতে হবে। এক একটা হোমওয়ার্ক 5 বার করতে হবে। কাজ শেষ, নিচে আসছেন, এখন যা কিছু লিখবেন অটোমেটিক কিন্তু আপনার ইটালিক হয়ে যাবে। এটা ঝামেলা না। তো এখান থেকে অপশনটাকে বন্ধ করে দিতে হবে। বুঝে আসছে? উপর থেকে অপশনটাকে ক্লিক করবেন, বন্ধ হয়ে যাবে। আবার ক্লিক করলে চালু হয়ে যাবে। তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি, নিচে দিয়ে একটা লাইন থাকবে, যেটা কিনা অনেক সময় আমরা দেখি আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বা বিভিন্ন সাইটে গেলে আমরা দেখি নিচে লিঙ্ক দেওয়া থাকে, আবার এখানে মাউসে কার্সরটা রাখলে একটা লাইন দেওয়া থাকে, এটাকে বলে আন্ডারলাইন। এটা কি বলে? আন্ডারলাইন। হ্যাঁ, আরেকটা হচ্ছে, একটা হচ্ছে আন্ডারলাইন, আরেকটা হচ্ছে মাঝ বরাবর রেখাংশ, দাগ। তো আমি এটাকে আন্ডারলাইন 1 দিলাম, যেটাকে কাজ করবো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এখানে লিখি তাহলে এই দেখেন কন্ট্রোল ইউ, তো আমি কন্ট্রোল ইউ প্রেস করলে কিন্তু এখন হবে, কারণ কন্ট্রোল ইউ দিয়ে অ্যাসাইন করা নাই, এই জন্য এটা কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন নিচে চলে আসবে। তাহলে কন্ট্রোল ইউ, এই যে দেখেন নিচে কিন্তু আমাকে একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছে। এই আন্ডারলাইনে কিন্তু অনেক ফরম্যাট আছে, মানে অনেক ধরনের স্টাইল আছে আন্ডারলাইনের। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে দেখেন বিভিন্ন স্টাইল আছে। এখান থেকে আন্ডারলাইনের আপনার যে কালার আছে এই কালারটাকে চেঞ্জ করতে পারবেন। বুঝে আসছে? এই যে দেখেন অসংখ্য কালার, যার যেটা পছন্দ হয় ওই কালারটা আপনি ক্লিক করবেন, বাস অটোমেটিকলি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। বাকিটা দেখাতে হবে। আচ্ছা, মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি যে ওয়ার্ডটা যে বানাইছে, এটা কি বাংলায় বানাইছে না ইংলিশে বানাইছে? ইংলিশে বানাইছে। আমি যদি বাংলায় বুঝিয়ে সহজ করে দিই তাহলে বুঝবেন না? হ্যাঁ, এখন হ্যাঁ সহজ। আমি তো বাংলায় আপনাদেরকে শেখাচ্ছি, বাংলায় শেখাচ্ছি না। আমি যদি ইংলিশে কথা বলে শেখাতাম তাহলে কিন্তু কঠিন হয়ে যেত। তো এখন মানে আপনারা এই জিনিসটা এক মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে এটা শিখলে মনে হয় ইংলিশ লাগবে, না, একদম ভুল ধারণা। আবার আপনি যে ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিং শিখলে যে ইংলিশ লাগবে এটা ভুল ধারণা। তবে হ্যাঁ লাগবে, যদি আপনার ক্লায়েন্ট কি হয়, বাহিরের হয়, ইংলিশের হয়, সেই ক্ষেত্রে আপনার ইংলিশ জানতে হবে। কেন, বাংলাদেশে তো অহরহ লক্ষ লক্ষ টাকা আপনি চাইলেও কামাই করতে পারেন, আছে না? অনেক অনেক আছে। তবে আপনার কি থাকতে হবে, স্কিল থাকতে হবে। আপনার স্কিল নাই, আপনাকে কেউ 1 টাকা দিয়েও চলে না। আপনার স্কিল আছে, দেখবেন ওরাই আপনাকে খুঁজবে। ঠিক আছে? এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা পড়াশোনা করব নিজের কেরিয়ার গোছানোর জন্য। ঠিক আছে? কারণ চিন্তা যদি এরকম থাকে যে আমি পড়াশোনা করবো, বড় একটা চাকরি করব, তাহলে সে কখনো চাকরি পাবে না, দেখবেন। কারণ আপনি পড়াশোনা করবেন, আপনি নিজের কেরিয়ার গোছাবেন, কেরিয়ার গোছানো শেষ, দেখবেন চাকরি এখন আপনাকে খুঁজবে। আপনি চাই চাকরি খুঁজতে হবে, চাকরি আপনাকে খুঁজবে। আপনি যদি নিয়ত করে রাখেন আমি বড় হলে চাকরি করব, এ করবো, হে করবো, পড়াশোনা, প্রত্যেকটা মানুষের পড়াশোনা থাকে যেন আল্লাহ আল্লাহ রাসূলকে যেন চিনা যায়। ঠিক আছে? উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য ওইটা থাকতে হবে মনের ভিতরে, যে আমি আর ওইটা উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য ওইটা থাকতে হবে। এখন দুনিয়াতে চলার জন্য রুজি তো লাগবে, আর রুজি লাগবে না, সেটার জন্য এখন আপনি আপনার নিয়ত কিন্তু ওটা চেঞ্জ করতে হবে। তখন আপনি যদি ই করেন, তখন আপনাকে চাকরি আপনাকে খুঁজবে, ওকে আমার দরকার, ওকে আমার দরকার, ব্যাস। এখন আমি বাংলা শিখেছি, এই জন্য এটা বাংলায় অনেক সহজ হয়ে যাবে, আর কোনো টেনশন নাই, পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। বাকি প্রবলেম পড়লে তো আমি আসি, এমন তো না যে আপনার প্রবলেম পড়বেন ভিডিও দেখে নিয়েন, এটা তো বলতে পারতাম। বলছি যে ভিডিও দেখবেন, প্লাস সমস্যা বেশি পড়লে আমাকে বলবেন, স্যার আমি এটা পারতেছি না, ভিডিও দেখতে হচ্ছে না। আমি তো কিন্তু তখনই প্রশ্ন করবো যে ভিডিওতে কি একটু দেখছিলেন স্যার? না, ভিডিও দেখিনি। তাহলে এই প্রশ্নটা যেন আপনাদেরকে করতে না হয়, স্যার ভিডিও দেখছি তারপর আমার মাথা ধরতেছে না, তখন আমি আসি ওই পেজে দেওয়া দেবে, এটা খোলা হয়েছে আজকে। তো এখন
এইটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু কাজ হচ্ছে মাঝ বরাবর রেখাংশ। এগুলো পরীক্ষাতে অনেক সময় আসে। স্ট্রাইক থ্রুর কাজ কি, আন্ডারলাইনের কাজ কি, ইটালিকের কাজ কি, বোল্ডের কাজ কি, এগুলো কোথায় আসে? পরীক্ষায় আসে। তো এখান থেকে এগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তো আমি স্ট্রাইক থ্রু আর লিখলাম না, এ স্পেলিংটা কি, এস এস টি, স্ট্রাইক থ্রু 1 দিলাম। তো এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন মাঝ বরাবর কি হয়েছে, রেখাংশ হয়ে গেছে। এটা অনেক সময় আমরা বিভিন্ন হেডলাইনে দেখি এবং বিভিন্ন ছোট ছোট পত্রিকায় দেখি, যদি কোনো একটা অফার দেওয়া হয়, সে অফার প্রাইসটাকে মাঝখান দিয়ে কেটে অথবা গোল চিহ্ন দিয়ে নিউ একটা প্রাইস দেয়। এটা ওই সময়ের জন্য দেওয়া হয় আর কি। তারপরেরটা হচ্ছে কি, আমরা যখন বীজগণিত লিখি, সূত্র লিখতে কিন্তু অনেক কিছু সিম্বল আছে যেগুলো উপরে লিখতে হয়, অনেক কিছু সিম্বল আছে যেগুলো নিচে দিতে হয়। দিতে হয় কি না? দিতে হয় না? যেমন আপনি সূত্র লিখছেন, তখন আপনার উপরে কিছু সিম্বল দিতে হবে না? মান দিতে হলে উপরে কিছু দিতে হয় না? এগুলো আমরা শিখবো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে যে সাবস্ক্রাইব, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচে লেখা, সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে উপরে লেখা, ছোট করে কিন্তু বড় করে না। যেমন আমার এখানে কিছু লেখা আছে না? এখন এই লেখার, হ্যাঁ, এটার উপরে আমি কন্ট্রোল জেড দিলাম, এটার উপরে আমি ছোট করে কিছু লিখবো, তখন আমাকে কি করতে হবে? সুপারস্ক্রিপ্টে ক্লিক করে, এখন আমি যা লিখি দেখেন উপরে লেখা হচ্ছে, কিন্তু উপরে লেখা হচ্ছে না। আমি যাচ্ছি ফরের নিচে দিয়ে কিছু একটা লিখবো, তখন আমাকে কি করতে হবে? সাবস্ক্রিপ্টে ক্লিক করে, এই যে দেখেন নিচে ছোট করে কিন্তু লিখে হইতেছে। তো আমরা যদি এখন বীজগণিত লিখি, সেক্ষেত্রে কি লিখতে পারবো না? যেমন আমি এ লিখলাম, এখন কি হচ্ছে, এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। এখন আমি এ লিখলাম, এর উপর স্কোয়ার হবে। তো আমরা যদি স্কোয়ারটা দিতে চাই, এটা কি হয়েছে? হয় নাই কিন্তু। তো কি করতে হবে? এই 2 কে সিলেক্ট করতে হবে। 2 কে সিলেক্ট করে আমরা এটাকে দিয়ে দিলাম, এখন কিন্তু স্কোয়ার হয়ে গেছে। এখন আমি যা লিখি সব কিন্তু উপরে, কিন্তু আমার তো আর উপরে দরকার নেই, আমার হবে এখন প্লাস। এজন্য এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এখন আমরা প্লাস লিখবো, যা আছে বাকিগুলো তো পারবেন না। তারপরে এটা হচ্ছে, মনে করেন যে H2O, এটার কি সংকেত, পূর্ণরূপ কি? পানি। পানি। এই যে আমি লিখলাম যে H, হ্যাঁ, 2 আর O। এখন এটা কি হয়েছে? হয় নাই। তো 2 কি কোথায় নিতে হবে? নিচে নিতে হবে। সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। তার মানে এটাকে সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, এখন কিন্তু হয়েছে। এখন এইটা হচ্ছে অরিজিনাল লেখা। আচ্ছা, এখন আমরা শিখবো কিভাবে ফন্টকে বড় ছোট করা যায়, মানে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ মানে বড় করা, ডিক্রিজ মানে ছোট করা, মাইনাসের দিকে অগ্রসর হওয়া। আর ইনক্রিজ মানে কি? প্লাসের দিকে অগ্রসর হওয়া। তো আমি চাচ্ছি আমার যে ফন্টটা আছে, আমরা জানি এটা হচ্ছে 11 সাইজ দেওয়া আছে 11 সাইজ, এই যে এখানে দেওয়া আছে। আমি যাতে এটাকে বড় করব, এখানে ক্লিক করব, ক্লিক করে চাইলে এখান থেকে আমি বড় করতে পারি। বুঝে আসছে? এই যে দেখেন এখান থেকে বড় করতে পারি, এই যে 12 হয়ে গেছে, 18 হয়ে গেছে, বড় করতে পারি। আবার চাইলে আমরা এখানে যে এ দেওয়া আছে, একটা এ উপরে একটা এ নিচে, এখানে দেওয়াই আছে ইনক্রিজ ফন্ট সাইজ মানে হচ্ছে লেখা বড় করবে, ডিক্রিজ ফন্ট সাইজ লেখা ছোট করবে। তো আমরা এ যেটা উপরে, একটু উপরে আছে, এটাকে যদি ক্লিক করি তাহলে বড় হবে, আর যদি এটাতে ক্লিক করি তাহলে ছোট হবে। আবার আমরা আমাদের ব্র্যাকেট কয়টা, মোট ব্র্যাকেট কয়টা দেখি, কে বলতে পারে? ব্র্যাকেট কয়টা? 3টা ব্র্যাকেট। হ্যাঁ, বলেন না গেলে ব্র্যাকেট কয়টা? 3টা ব্র্যাকেট। এটা কি? হ্যাঁ, সেকেন্ড, তাহলে ব্র্যাকেট কয়টা? 3টা। এখন এগুলো হচ্ছে ক্লোজ, এগুলো এটাও কিন্তু একটা ব্র্যাকেট। তো এটা ব্র্যাকেট দেওয়ার পরে যদি আমি এটা না দেই, তখন কিন্তু ক্লোজ হয় না। কি হয় না?
ক্লোজ হয় না। এখন এই ব্র্যাকেটের আমরা যদি কি করি, তো এন্টার বাটনের সাথে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা এখানে কিন্তু আবার থার্ড ব্র্যাকেটও আছে, একই জায়গা, মানে একই বাটনে সেকেন্ড ব্র্যাকেট, অথবা আমরা যদি ধরি থার্ড ব্র্যাকেট। তো ফার্স্টে যেটা আছে, ফার্স্টের দিকে এটা ফার্স্টে, এটা হচ্ছে লাস্টে। যদি আমি কন্ট্রোল ধরে ফার্স্ট ব্র্যাকেটে, মানে ফার্স্টের যেটা আছে, ব্র্যাকেটের ফার্স্ট যেটা আছে, এটা যদি ক্লিক করি তাহলে ছোট হবে, মানে মাইনাসেরটা বাম হাতেরটা আছে, বাম দিকে যেটা আছে, এটা বাম দিকে না, এটা বাম দিকে, তো এই যে আমি এটা দ্বারা এটা বাম দিকে না, বাম দিকেটাতে যদি আমি কি করি, ক্লিক করি, হ্যাঁ, তাহলে কি হবে, ডিক্রিজ হবে। কিছু কিছু ইংলিশেও শিখেন না, সমস্যা কি, ডিক্রিজ তো জানেন, ডিক্রিজ মানে মাইনাসের দিকে অগ্রসর হওয়া, ইনক্রিজ মানে প্লাসের দিকে হওয়া। প্লাস মানে কি, বড় করবে, আস্তে আস্তে বাড়বে, মাইনাস মানে আস্তে আস্তে কমবে, হ্যাঁ, ছোট হবে, শিখতে হবে। তো আমি যদি কন্ট্রোল করে লেফটটাতে ক্লিক করি তাহলে যতই ক্লিক করবেন ছোট হবে, আস্তে আস্তে ছোট হবে। আর যদি আমি রাইটটাতে ক্লিক করি তাহলে ইনক্রিজ হবে। কি হবে, এই যে আপনি যতই ক্লিক করেন ইনক্রিজ হবে। ওই জায়গায় আমরা দেখছি সর্বোচ্চ ফন্ট কিন্তু 72 পর্যন্ত দেওয়া আছে, আমি এখান থেকে চাইলে আরো বড় করতে পারবো, বুঝতে পারছেন? এই যে এখানে কিন্তু ফন্ট কত আছে, 72 পর্যন্ত সর্বোচ্চ আছে। তো আমরা যদি এখানে আবার ডিক্রিজ করতে চাই, ডিক্রিজ করতে পারবো। ওকে, তো উপর দিয়ে লিখে দিতে হবে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, 1 2 3 4 5, মানে একটা কাজ 5 বার করতে হবে। তারপরে আমরা শিখবো হচ্ছে হাইলাইট কালার। আচ্ছা, এমএস ওয়ার্ডের মধ্যে কালার হচ্ছে 3টা কালার, একটা হচ্ছে হাইলাইট কালার, একটা হচ্ছে ফন্ট কালার, আর একটা হচ্ছে শেডিং কালার। কালার কয়টা? 3টা, হাইলাইট কালার, ফন্ট কালার, শেডিং কালার, মনে থাকবে? এখন হাইলাইট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে। যেমন আমি এটাকে ক্লিক করলাম, বর্তমান যেটা ক্লিক করছি, এটা কিন্তু একদম একটা হাইলাইট হিসেবে দেখাচ্ছে। সবার সাথে এটা আলাদা না, হাইলাইট তো হাইলাইটই, সবার সাথে এটা না। আমি যদি এখান থেকে এখানে হাইলাইট কালার পার্মানেন্ট, হাইলাইট কালার কি পার্মানেন্ট, এখানে 15টা কালার হচ্ছে পার্মানেন্ট, আর কোনো কালার আপনি চাইলেও চুজ করে দিতে পারবেন না। এখানে 15টা কালার আছে, এইগুলো থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটা। আমি জাস্ট একটা ক্লিক করলাম, আর এই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে সবার চাইতে আমি যতই ফন্টগুলোকে ছোট করি তাহলে এটা কি একটা হাইলাইট হয়ে থাকবে, এখানে কিছু একটা আছে, হ্যাঁ, হাইলাইট। এখন এই হাইলাইট কালার আমি ইউজ করলাম। এখন আমি যদি চাই ফন্ট কালার ইউজ করতে চাই, এই যে দেখেন এখানে ফন্ট কালার আছে, ফন্ট কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি চাই না এটাকে আমি চেঞ্জ করতে পারবো। ফন্ট কালার আর শেডিং কালার অগণিত, মানে কালারের শেষ নাই। আচ্ছা, প্রফেশনাল যে কালার, রিয়েল যে কালার কয়টা দেখি, কে বলতে পারে? কে বলছে কালার কি কি? আর কালো যাইব, কালো তো একটা কালার, এগুলো হচ্ছে কমন কালার। কালার হচ্ছে 4টা। কয়টা কালার? 4টা। ম্যাডাম বলেন তো কালার কয়টা বলেন? কালার 4টা। কি কি? হ্যাঁ, আর কি? লাল, কি কি বল, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। হয়েছে? এইটা হচ্ছে কি অরিজিনাল কালার। এখন বাকি যত কালার আছে এই 4টা কালার থেকে কি করছে? চুরি করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা বাদে, সাদা তো অরিজিনাল কালার, এটাও কিন্তু মিক্স করা হয়েছে, ধরতে পারবেন না। বাকি যে কালারগুলো আছে এগুলো কি করে অন্য এই যে 4টা কালার থেকে মিক্স করে এই কালারগুলো বানানো হয়। বুঝে আসছে? এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। হ্যাঁ,
CMYK, যেটাকে সংক্ষিপ্ত ভাষা বলে CMYK। জানতেন না আগে? ওই যে প্রিন্টিং 4টা কালার আছে। তাহলে এখানে আমি যে ফন্ট কালার দেখেন, শেডিং কালার কিন্তু পার্মানেন্ট 15টা কালার আছে, আর শেডিং কালার আর ফন্ট কালার কিন্তু অগণিত। এখানে ক্লিক করছেন দেখেন অনেকগুলো কালার আছে না এখানে। আবার এখানে দেখেন মোর কালারে যদি যান দেখেন অনেক কালার আরো এখানে আছে। আবার যদি কাস্টমে আসেন যে আমি আমার মতো করে হ্যাঁ কালারটাকে বানাবো, তখন কিন্তু এখান থেকে আপনি বানাতে পারবেন। আপনি যদি মনে করেন যে না স্যার এখানে যে কালারটা দেওয়া আছে এটা ব্রাইটনেসটাকে আমি একটু বাড়াবো, একটু কমাবো, তখন আপনি এটাকে ফন্টের কালারটাকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কোথা থেকে? এখানে ক্লিক করছেন, মোরে ক্লিক করেন, এখান থেকে কাস্টমে আসেন, এই যে যেই বাটনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি করতে পারবেন? এই কালারকে ডিসটেন্স করতে পারবেন। বুঝে আসছে? হ্যাঁ একদম। সরি, সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া হবে। এই যে হইছে কিনা জানি না, হইছে, এখন হইছে। এই যে এটাকে বলে কি একদম ব্ল্যাক রেড বলে, ব্ল্যাক রেড। আচ্ছা, তারপরে আমি একটু ফরম্যাটিং করি। ফরম্যাটিং মানে হচ্ছে এটার ভিতরে কি করা? কালার অ্যাপ্লাই করা, বোল্ড করা, ইটালিক করা, বিভিন্ন রূপে সাজানো, এগুলোকে কি বলে? এক কথায় ফরম্যাটিং বলে। কি বলে? ফরম্যাটিং বলে, ডিজাইন বলে। তো আমি এটাকে করলাম, এটা বললাম। তাহলে কয়টা অ্যাপ্লাই হয়েছে? অনেকগুলো অ্যাপ্লাই হয়েছে না? হ্যাঁ 3টে অ্যাপ্লাই হয়েছে, মানে 4টা কালার তো অ্যাপ্লাই হয়েছে। আবার আমি যদি চাই যে এখান থেকে সবগুলোর থেকে একটু ফন্টটাকে বড় করব, তাহলে সবগুলো থেকেই শুধু এই সিলেক্টেডটাই বড় আছে, বাকি বাইরে ক্লিক করেন দেখেন সিলেক্ট। হ্যাঁ এই যে 18, আর এটা কিন্তু একটু বেশি। এখন যেই সিম্পল আমি ফরম্যাটিং গুলো করছি, আরো ফরম্যাট আছে। এখন এগুলোকে যদি আমি কাটতে চাই তাহলে প্রত্যেকটা অপশনে গিয়ে কাটতে হবে না? তো আমি চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করব। এই যে এটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং এ যদি আমি ক্লিক করি তাহলে এখানে যা ফরম্যাট হয়েছে সব কেটে যাবে। তবে এইটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে হাইলাইটটা। ঠিক আছে, এই গাড়তেরাই থাকবে। কিরকম? এই যে সিলেক্ট করছি, কোনটা রয়ে গেল? কথা বলে না, হাইলাইট কালারটা রয়েছে। তার মানে পার্মানেন্ট যেহেতু এটা একটা গাড়তেরা, এটা কিন্তু আর কি করা যাবে না, ক্লিয়ার করা যাবে না। ওকে ক্লিয়ার করতে হলে এই অপশনে আসতে হবে, এই যে নো কালারে ক্লিক করতে হবে, মানে এটাকে সিলেক্ট করতে হবে, এই যে নো কালারে ক্লিক করতে হবে। হ্যাঁ বুঝে আসছে? মানে আমরা সিলেক্ট করব আর এখান থেকে নো কালার করে দেবো, তখন কিন্তু এটা যাবে, এর আগে সে যাবে না। ও আছে গাড়তেরা আমার মতো। ওকে, তো শিখলাম এটাও। এখন আমরা শিখবো এই যে এখানে যে কাজটা আছে। অনেক সময় আমরা দেখি যে অনেক সুন্দর সুন্দর, আপনারা তো এখন নতুন না, এখন এত টেক্সটকে এত ডিজাইন করা কি ধরেই শিখে যাবেন? মোটেও না। সেই ক্ষেত্রে বেসিকের মধ্যে কিন্তু এখানে কিছু বাই ডিফল্ট ভাবে ডিজাইন করা আছে। যেমন আপনি চাচ্ছেন এই যে যতটুকু এখানে লেখা আছে ততটুকু আমার একটা ডিজাইন লাগবে, লেখা আছে, এখান থেকে ক্লিক করেন, এই যে দেখেন বাস একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। আপনি চাইলেও এখান থেকে আরো ফরম্যাট আছে, এখান থেকে এগুলো নিজে আপনি তৈরি করতে পারবেন। বানিয়ে শিখাবো, আসো তো সামনে 5 নম্বর ক্লাস যেতে হবে। 5 নম্বরে 3টা ক্লাস আছে, মানে আপনাকে 1 সপ্তাহ করতে হবে, 5 নম্বর শেষ করতে হবে। বুঝে আসছে? 5 নম্বর ক্লাসটা অনেক বড়। তো চাইলে এখানে আমি আরো বড় করি, যতটুকু আছে 3 নম্বর। হ্যাঁ, তো এখানে দেখেন আরো কি আছে, আউটলাইন আছে, শেডো আছে, রিফ্লেকশন আছে, গ্লু আছে। এখানে কয়টা অপশন আছে? 4টা অপশন আছে। এই 4টা অপশন আমরা বিস্তারিতভাবে 5 নম্বর ক্লাসে শিখবো। এখানে আমরা শিখবো আজকে কি একটু ধারণা নিব যে কাজটা কি। আউটলাইন যেটা, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে আমি রেড করে দিলাম। কিছুক্ষণ আগে একটু জুম হবে না, একটু বড় করি আর, হ্যাঁ
এটা কিন্তু কিছুক্ষণ আগে আউটলাইন যে কালারটা এটা কিন্তু রেড ছিল না। আমি যদি কন্ট্রোল জেড দিই, আরেকটা যাই, এই যে দেখেন রেড ছিল। হ্যাঁ, আমি এখন একটাকে জুম করি, জুম করার পরে একটু খেয়াল করুন, এটা কিন্তু কি সাদা হয়ে আছে মাঝখানে, এটা এখন মানে একদম কোনো কালার নেই, সাদাও নাই। এখান থেকে যদি আমি এটাকে আউটলাইন দিই, রেড করে দিই, এখন কিন্তু ওর ভিতরে কিন্তু একটা সাদা একটা অ্যাপ্লাই হয়েছে, আউটলাইন অ্যাপ্লাই হয়েছে। আপনি যখন দাঁড়াবেন এখানে, হ্যাঁ, দাঁড়ানোর পরে কিন্তু পাশে একটা আউটলাইন আছে, হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন। যখন এটাকে কালারটা অ্যাপ্লাই করা হবে তখন হচ্ছে আপনার চোখে বাঁচবে, এর আগে বাঁচবে না। বুঝে আসছে? আচ্ছা, তারপরে এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে এই যে এটা শ্যাডো, শ্যাডো মানে কি? ছায়া। রিফ্লেকশন মানে কি? প্রতিচ্ছবি। এই যে এখানে একটা ক্লিক করলাম, দেখেন নিচে একটা শ্যাডো অ্যাপ্লাই হয়েছে, ওই যে নিচে দেখা যায়। হ্যাঁ, এখানে দেখা যায় যে আমরা শ্যাডোগুলোকে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবো না, কিন্তু 5 নম্বর ক্লাসে যে অপশনগুলো আসবে সেখানে আপনি চাইলে শ্যাডোকে একটু ডিস্টেন্স করতে পারবেন, শ্যাডোকে ব্লার করতে পারবেন, শ্যাডোর সাইজকে কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন কাজ আছে। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে রিফ্লেকশনে আসলাম। এই যে রিফ্লেকশনে আসি, এই রিফ্লেকশনে ক্লিক করলাম, প্রতিচ্ছবি কিন্তু একটা বের হয়েছে। এইটাকে কিন্তু আপনি চাইলেও আরো ডিস্টেন্স করতে পারবেন ওই ক্লাসে গেলে। হ্যাঁ, এখানে আরো অপশন আছে। আমরা এটাকে সিলেক্ট করব। গ্লু মানে কি? আলো। এই যে আপনি চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন কত কাজ এটার ভিতরে অ্যাপ্লাই হয়েছে না? এগুলোকে যদি আমি আবার কি করতে চাই, ডিক্রিজ করতে চাই, আগের জায়গায় যেতে চাই, তাহলে সময় বেশি লাগবে না? সে আমরা কি করব না, জাস্ট এটাকে সিলেক্ট করব, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করব। কত কাজ করছি সব এক ক্লিকে শেষ। হ্যাঁ, তো এটা ক্লিয়ার অল ফরম্যাটিং করছি, সব শেষ। বুঝে আসছে? আচ্ছা, তারপরে আমরা এখানে এটাকে শিখবো কি? হ্যাঁ, এটাতে শিখলাম এটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ হচ্ছে, আমি দেখাই, এই যে আমার যেখানে লেখাটা আছে, যতটুকু সিলেক্ট আছে, এখানে কোনো ধরনের সেন্টেন্সের ঘাটতি আছে কিনা একটু দেখেন তো, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে সেন্টেন্সের কোনো সমস্যা আছে কিনা। আমি বলে দিই, থাক সময় বেশি লাগবে। সেন্টেন্সের সমস্যা হচ্ছে, যেমন প্রত্যেকটা প্যারাগ্রাফ শুরুতে কি থাকবে? বড় হাতের একটা বর্ণ থাকবে। এখান থেকে শেষ করতে হবে যেখানে ফুল স্টপ, কমা না। ফুল স্টপ কোথায়? দেখেন কোথায় আছে? হ্যাঁ, এই আদার, আদার পর্যন্ত আছে। এইগুলো থেকে কোনোটাও কি হবে না, এখানে তো একটা কমা দেওয়া। আচ্ছা, ওয়ার্ড, এগুলো হচ্ছে কি একটা স্থানের নাম। স্থানের নাম সবসময় কি হয়? বড় হাতের হয়, সবাই জানেন। সেন্টেন্স অনুযায়ী কোনো ভুল নাই এখানে, ঠিক আছে? তো আমরা যদি সেন্টেন্স কেসে ক্লিক করি, প্রথমটা সেন্টেন্স কেস মানে কোনো সমস্যা নাই, আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি লোয়ার কেসে ক্লিক করি তাহলে কি হবে? এখানে যত বড় হাতের আছে, বর্ণ আছে, সবগুলো কি হবে? ছোট হয়ে যাবে। লোয়ার কেস ছোট হয়ে যাবে। এই যে ক্লিক করছি, দেখেন যত বড় হাতের ছিল সবগুলো ছোট হাতে রয়েছে। আবার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চেঞ্জ আপার কেস, এখানে যতগুলো বড় হাতের আছে সবগুলো কি হয়ে যাবে? ছোট হাতের থেকে বড় হাতের হয়ে যাবে, মানে অল ক্যাপিটাল যেটাকে বলে আর কি। আরেকটা হচ্ছে এখান থেকে ক্যাপিটালেটেড ইচ ওয়ার্ড, এটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডের শুরুতে প্রথম অক্ষরটা কি থাকবে? বড় হাতের থাকবে, ঠিক আছে? তো আমরা এটাকে ক্লিক করি, এই যে দেখেন প্রতিটা ওয়ার্ডের শুরুতে প্রথম অক্ষরটাই, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে প্রথম অক্ষরটা কি? বড় হাতের হয়ে গেছে। সেম উল্টোটা কাজ করবে হচ্ছে টগল কেসে, যেটা প্রথম বড় হাতের ছিল ওইটা ছোট হাতের হয়ে বাকিগুলো ঠিক থাকবে। বুঝে আসছে? উল্টো টাকা ওটার সাথে এরকম হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম হয় না। এটা কেন দিচ্ছে আমি জানি না, বাট কাজটা কিভাবে করতে হয়, কেন করছে, এটা তো দেখাতে হবে। দেখাই দিলাম, যদি কারো লাগে, আছে না? তো এইভাবে করে নিবেন। আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ। এখন হ্যাঁ, প্যারাগ্রাফ হচ্ছে আমার যে প্যারাগ্রাফটা আছে, এই যেটা কি একটা প্যারাগ্রাফ না? এটা একটা প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফকে আমি কোথায় রাখবো? সাপোজ
আমি এটাকে একটা এন্টার প্রেস করে একটু নিচে যাই। হ্যাঁ, এই যে আমার যে লাইনটা আছে এটাকে আমি কোথায় রাখবো? স্পেস মানে প্যারাগ্রাফ স্পেসিং না, এটা প্যারাগ্রাফ কোথায় রাখবেন আপনি? আপনি লেফটে রাখবেন না রাইটে রাখবেন না সেন্টারে রাখবেন? আমার এই লেখাটা বর্তমানে কি লেফটে আছে না রাইটে আছে না সেন্টারে আছে? কোথায় আছে স্যার? মানে বাম দিকে আছে, এক কথা হচ্ছে। তার কোনো সমস্যা নাই, বাংলা বলবেন। আমি তো বাংলায় বাঙালি, বাংলায় কোথায় আছে এটা? বাম দিকে আছে, আমরা বাংলা ইউজ করবো, সমস্যা নেই। তো বাম দিকে আছে। এখন আমি যদি এটাকে ডান দিকে রাখতে চাই তখন আমরা কি করব? এই যে দেখেন এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে না? আমি যদি এইটা, এটা হচ্ছে সেন্টার মানে মাঝখানে বসবে, এই যে দেখেন মাঝখানে। আপনি এখন এটাকে এই জায়গা থেকে লাস্টে ক্লিক করে যদি এন্টার প্রেস করেন, এখন যা লিখবেন সব মাঝখানেই হবে, এটা কিন্তু আর ভুল হবে না। এখন এটাকে যদি আপনি ডান দিকে নিতে চান, দেখেন এখন কিন্তু অ্যালাইনটা কোথায় চলে আসছে? ডান দিকে আছে। আপনি এখন চাইলে ডান দিকে করতে পারবেন। তাহলে এখানে তিনটা কাজ আমি দেখাইছি, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। তিনটা কাজ দেখাচ্ছি, তিনটাকে 15 বার করবেন। প্রত্যেকটা কাজ এক একটা অপশন, প্রত্যেকটা অপশন কয়বার করে করবেন? 5 বার করে করবেন। এই যে আমি এটা করছি না, এখান থেকে 5টা করবেন। এইটাও মানে ফন্ট বড় করবেন 5 বার। ক্লিয়ার অল ফরম্যাটিং করার দরকার, এটা হচ্ছে হাতের কাজ। কিছু কিছু হাতের কাজ আছে যেগুলো বারবার করা যায় না, করতে হয় না, করা যায়ই না। সর্বোচ্চ গেলে একবার করতে পারবেন, কিন্তু যাকে কাজ করবেন ওকে তো আর খুঁজে পাবেন না। মানে ডিলেট কয়বার করা যায়? যেটাকে আপনি ডিলেট একবার করবেন, এটা কি আর কখনো খুঁজে পাবেন? তার মানে এটা হচ্ছে হাতের কাজ। কোনো কিছু মুছা, আমি এটাকে মুছবো, এটাকে যদি আবার 5 বার করতে হয় তাহলে কাকে আর পরবর্তীতে মুছবো? তাহলে মুছতে হলে আমার পুরো লেখাটাকে আমার কাজগুলোকে মুছতে হবে। এগুলো হচ্ছে কিসের কাজ? হাতের কাজ। এগুলো আপনার 5 বার করতে পারেন, জাস্ট আপনি পারছেন কিনা। কয়েকটা উল্টাপাল্টা কাজ করবেন, ওটাকে মুছবেন, পারছেন কিনা সেটা বড় কথা। গেল এটা। তারপরে হচ্ছে কারো কোনো সমস্যা হলে অবশ্যই সাথে সাথে বলবেন। এখানে লাইন কয়টা আছে? 3টা আছে। আমি ইজিলি কিন্তু বলতে পারতেছি। এখন আমি যদি এগুলাকে একটু সুন্দর করি, সুন্দর পর্যন্ত, তো এই সুন্দর করতে হলে যদি আমি যে এখান থেকে কিছু কন্ট্রোল জেড সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এখান থেকে যে আমি এটাকে যে কোনো একটা ইউজ করি, আরেকটা গেছে কই উপরে, হ্যাঁ বলছি দেখছেন উপরে চলে আসছে। এখন কি দেখতে বাজার দেখা যায় না? সুন্দর লাগে, সুন্দর লাগে। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যে সিভি আছে প্রত্যেকটা স্কেল বাই স্কেল, আপনার স্কিল বলে স্কেল না স্কিল, এগুলো কি হয়? প্রত্যেকটা বুলেট পয়েন্ট আকারে হয়। যেমন আপনি কি শিখছেন? MS ওয়ার্ড শিখছেন, বাস এটা একটা বুলেট পয়েন্ট হবে। তারপরে কিছুদিন পরে MS এক্সেল শিখবেন, সেটা একটা বুলেট পয়েন্ট হবে। এগুলো কি স্কিল না? স্কেলগুলো কি হয়? বুলেট পয়েন্ট হয়, মনে রাখবেন। অথবা না, শুধুই বুলেট পয়েন্ট হবে। সিভিতে বুলেট পয়েন্ট ব্যবহার করবেন। প্রফেশনাল যারা সিভি রাইটার তারা দেখবেন বুলেট পয়েন্ট হিসেবে দিয়ে রাখে, যেন আপনার দ্রুত, আমার এখান থেকে আপনি যেগুলো হাইলাইট তো আছেই, আপনার নজরে পড়বে। এখান থেকে সবার সাথে কি এইটা নজরে পড়তেছে না? বুলেটের কারণে। কিসের কারণে? বুলেটে। আমি যদি বুলেটগুলো বন্ধ করে দিই, আপনার নজরে পড়বে, এগুলো পড়বে না। পড়তে পারে, বাট 3টা আলাদা আছে বিদায়, বুঝতে পারছি। কিন্তু লেখার মাঝখানে যদি আলাদা হয় বুঝতেও পারবেন না যে এখানে কিছু একটা বলতে চাচ্ছে। তো এটাকে চাইলে আমরা নাম্বারিং দিতে পারি। এই যে এখানে দেখেন বিভিন্ন নাম্বারিং আছে, ফরম্যাট আছে, নাম্বার ফরম্যাট আছে, ওকে। আর এখানে আমরা শিখবো যে মাল্টিমিডিয়া, যেটা এটা শিখবো পরে, আমরা সময় পেলে শিখবো, কিন্তু এটা এখন শেখার সম্ভব না, কারণ সময় হয়ে গেছে তো। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আচ্ছা, আরেকটা হচ্ছে জাস্টিফাই। এটা তো শিখলাম, মানে নাম্বার দেওয়া। জাস্টিফাই হচ্ছে আমার ডান দিকে যে সুন্দর একটা অ্যালাইন আমি দেখতে পাচ্ছি, বাম দিকে এটা হচ্ছে বাম দিকে সুন্দর একটা অ্যালাইন আমি দেখতে পাচ্ছি, কিন্তু ডান দিকে এরকম অ্যালাইনটা আমার দেখা যাচ্ছে এলোমেলো হয়ে আছে না? এলোমেলো হয়ে আছে। কিন্তু এটাকে যদি আমি সুন্দর করতে চাই তাহলে কি করতে হবে? এই যে এখান থেকে আমি জাস্টিফাইতে ক্লিক করে দেবো, দেখেন হয়েছে কি না? এখন দেখতে সুন্দর লাগতেছে না? এই লেখাগুলো দেখতে সুন্দর দেখার জন্য আমরা এখানে ক্লিক করি।
চাইলে আপনি জাস্টিফাই লোকতে ক্লিক করে দেখতে পারেন, জাস্টিফাই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। তারপর এখানে আছে জাস্টিফাই হাইও আছে, জাস্টিফাই হচ্ছে একটু একটু করে ওয়ার্ড বাই ওয়ার্ডগুলো স্পেসিং হয়ে আপনাকে জাস্টিফাই দিবে। অনেক সময় দেখি আমরা পত্রিকাতে অথবা আমাদের প্রশ্নপত্রের মধ্যে এরকম ঘ্যাপ ঘ্যাপ হয়ে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেগুলো কিনা এখানে আমরা যদি লিখতে চাই, যে আমরা লেখার পরে আর তো লেখা নাই, এই যে আমরা যদি চাই যে একটু একটু করে গ্যাপ করব, এখান থেকে একটু একটু করে গ্যাপ করব, এটা কি অনেক সময় ব্যাপার না? অনেক সময় নষ্ট হবে। সেক্ষেত্রে কাজটা আপনারা এইভাবে করে নেবেন। ওকে, তাহলে আমরা শিখলাম প্যারাগ্রাফের এতটুকু পর্যন্ত শিখলাম, বাকিটা কবে শিখবেন? তাহলে বাকি যে ক্লাসটা থাকবে ওইটা আমরা নেক্সটে শিখবো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।